যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত ১৯টি মার্কিন সামরিক ঘাঁটির প্রায় সবগুলোতে বিধ্বংসী হামলা পরিচালনা করে ইরান। এর কোনোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু ঘাঁটি নয়, এসব ঘাঁটিতে থাকা বিভিন্ন মূল্যবান স্থাপনাগুলোও রীতিমতো মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটিকেই আর অক্ষত রাখেনি ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিষয়ে সতর্ক করে দেয় ইরান, এবং যুদ্ধ শুরুর পর যা ঘটার ঠিক তাই ঘটে। ইরান তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। মধ্যপ্রাচ্যের ৭ থেকে ৮টি দেশে থাকা স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেখানে প্রায় ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এসব মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো যেমন কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এমনকি ইরাক, ওমান ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিতে ইরান ভয়াবহ হামলা পরিচালনা করে। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ঘাঁটি। এটিতেও ভয়ঙ্কর হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়ে রীতিমতো ধসিয়ে দেয় ইরান। হামলা এতটাই বিধ্বংসী ও ব্যাপক ছিল যে সুরক্ষার স্বার্থে ৫ম নৌবহরের সদর দপ্তরটি সাময়িকভাবে ফ্লোরিডার ম্যাকডিল বিমান ঘাঁটিতে স্থানান্তর করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। শুধুই কি মার্কিন ঘাঁটি? মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চমূল্যের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ইরান। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ঘাঁটিতে থাকা অন্তত ৩টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও ব্যাটারি, বাহরাইন ও কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারের $১.১ বিলিয়ন মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে থাকা একটি উন্নত E-3 সেন্টি নজরদারি বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সম্পূর্ণ ধ্বংস বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল আচমকা অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের মাধ্যমে ইরানকে চমকে দেওয়া যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে রাখা কৌশলী ইরানের পাল্টা হামলায় নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইরানে মার্কিন হামলার ফলে ইরানও যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের মতো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারাটাই ইরানের জন্য সবচাইতে বড় সফলতা হিসেবে কাজ করছে। কারণ যুদ্ধ শেষ হবার পর ইরান শুধুমাত্র আগের মতো একটা দেশ নয়, বরং একটি শক্তির অক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাথা ব্যথা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন কোনো ঔষধেও আর কাজ করছে না। ইরান যুদ্ধ থামাতে কি এবার সত্যিই বড় রাজনৈতিক চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, নাকি এটা শুধু যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভেতরের আরেকটি রাজনৈতিক কৌশল? ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে হঠাৎ করে উত্তেজনার নতুন মাত্রা নিয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করতে প্রতিনিধি পরিষদ পাশ হয়েছে ওয়ার পাওয়ার্স প্রস্তাব, আর এতেই সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি। ২১৫-২০৮ ভোটে পাশ হওয়া এই ভোট শুধু একটি প্রস্তাব নয়, বরং হোয়াইট হাউসের ক্ষমতা প্রয়োগের ওপর কংগ্রেসের স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা, নাকি সিনেটে গিয়ে সহজেই থেমে যাবে এই উদ্যোগ? আরও বড় প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কি নতুন করে বড় ধরনের যুদ্ধের দিকে এগোচ্ছে? কংগ্রেসের এই পদক্ষেপ কি ট্রাম্পের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাস্তবেই সীমিত করতে পারে, নাকি এটি শুধু নির্বাচনী রাজনীতির অংশ, যেখানে দুই দলের ক্ষমতার লড়াই আরও তীব্র হচ্ছে?
বিশ্লেষকদের মতে এই ভোট শুধু একটি আইনগত প্রক্রিয়া নয়, এটি যুক্তরাষ্ট্রের ভেতরে যুদ্ধ ঘোষণা ও সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে সেই পুরনো সাংবিধানিক দ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছে। যদিও প্রস্তাবটি আইনে পরিণত হওয়া এখনো অনিশ্চিত, তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, ইরান ইস্যুতে একক সিদ্ধান্তে আর আগের মতো স্বাধীনতা পাচ্ছেন না ট্রাম্প। এরই মধ্যে প্রশ্ন আরো জোরালো হচ্ছে, চলমান উত্তেজনা কি সত্যিই পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি কংগ্রেসের এই চাপই পরিস্থিতিকে থামিয়ে দেবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন ওয়াশিংটন থেকেই উঠে আসছে। ইরান যুদ্ধ কি এবার সত্যিই থামাতে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের মিসাইলের সামনে কেন বারবার ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো? তবে কি মার্কিনীদের তৈরি এই সমরাস্ত্রের ত্রুটি খুঁজে বের করতে সফল হয়েছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে নির্ভুলভাবেই টার্গেট করে ইরানের সামরিক বাহিনী, অথচ নিজেদের সামরিক শক্তিকে ঘিরে বেশ দম্ভই করে মার্কিন প্রশাসন। তবে ইরানের হামলায় নিজেদের সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেন টনক নড়ে যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। প্রশ্ন হলো, মিসাইলে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করছে ইরান, যার জন্য এগুলোকে শনাক্তই করতে পারছে না মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন নিজেদের অস্তিত্বকে ঘিরেই নানান সংকটে রয়েছে মার্কিন প্রশাসন। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের হামলায় যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আর এতেই মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের আধিপত্যে এসেছে বড় রকমের পরিবর্তন। এর মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তির দিক থেকে কিছুটা শ্রেষ্ঠত্বই অর্জন করেছে ইরান। তাহলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান যদি সফল হয়, তবে কেমন হতে পারে মধ্যপ্রাচ্যের প্রভাব বলয়? 9 মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত ইরান, সম্প্রতি এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও মুখ ফুটেই বলে ফেলেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিপদের সম্মুখীন হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। যদিও এই মারণাস্ত্র তৈরি ইস্যুতে ইরান তাদের অবস্থান আজও বদলায়নি। দেশটি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কেবলই বেসামরিক খাতের উন্নয়ন করছে বলেই দাবি তেহরানের। এদিকে পারমাণবিক কার্যক্রমে ইরান শান্তির পথ বেছে নিলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দমনে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান। 7 এপ্রিল যুদ্ধবিরতির পর টানা 1 মাসেরও বেশি সময় একে অপরের বিরুদ্ধে তেমন কোনো সামরিক সংঘাতে জড়ায়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে এই স্থবিরতা যেন কাটিয়ে তুলতেই আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো সম্প্রতি ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর এতেই নতুন করে যুদ্ধের আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। 3 জুন কুয়েতে থাকা মার্কিনীদের বিশেষ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়ে ইরান, যার কারণে নিজেদের আকাশসীমায় বাণিজ্যিক বিমান উড্ডয়নের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সরকার। শুধু তাই নয়, এই ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার দাবিও করেছে কুয়েত। যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরকে প্রতিনিধিত্বকারী বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান, অথচ ক্ষতিগ্রস্ত হওয়া এসব সামরিক স্থাপনায় নিজেদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু সেগুলোকে ফাঁকি দিয়ে সফলভাবেই হামলা চালাতে সক্ষম হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাই তো মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের এই সফলতার নেপথ্যে কাজ করেছে চীন ও রাশিয়ার দেওয়া সামরিক কৌশল। বিশেষ করে মার্কিনীদের ওই সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানোর জন্য স্যাটেলাইট তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করেছে মস্কো ও বেইজিং। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরান বহু আগে থেকেই পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে নিয়ে গবেষণা চালিয়ে আসছে, যার ফলেই সাম্প্রতিক যুদ্ধে এত সফলতা পেয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের শয়তানি চিন্তাভাবনাকে গ্রাস করছে এক ইরানি 3 স্তরের রণকৌশলের মাধ্যমে
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের উচিত শিক্ষা দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কি আছে ইরানের সেই 3 ধাপের সামরিক পরিকল্পনায়? এরই মাঝে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে তেহরান। তাই তো ইরানের সামরিক বাহিনীর জবাব, যুক্তরাষ্ট্রকে আঘাতের বদলে আঘাত দিয়েই যাবে তেহরান। তাহলে কি আবারও শুরু হচ্ছে তুমুল সামরিক সংঘাত? প্রশ্ন হলো, মার্কিনীরা পুনরায় আগ্রাসী হলে ইরানের পাল্টা জবাব ঠিক কতটা ভয়ঙ্কর হবে? প্রতিশোধ আরও তীব্র করার অবস্থানে অটল ইরানের সামরিক বাহিনী। শক্তি ও ক্ষমতা প্রয়োগ ছাড়া কিছুই বোঝে না মার্কিনীরা, এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ইসমাইল কাউসারি বলেছেন, শয়তানি চিন্তাভাবনা থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা চালাচ্ছে, যার কোনো যুক্তি নেই। তবে আমাদের সামরিক বাহিনীও শত্রুদের কড়াভাবেই জবাব দিচ্ছে। ৩ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে কি আবারও যুদ্ধেই জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চালানোর পর যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীকে নিয়েও মাথা ঘামানো শুরু করেছে। সম্প্রতি আন্তর্জাতিক এই জ্বালানি রুটটিতে থাকা ইরানের একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, ইরানের কেশম দ্বীপে অবস্থিত দেশটির সামরিক বাহিনীর একটি যোগাযোগ টাওয়ারেও আঘাত হানে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এসব ষড়যন্ত্রের চরম মূল্য চুকিয়ে দিয়েছে ইরানও। আঘাতের বদলে আঘাত এমন কৌশল অনুসরণ করে যুক্তরাষ্ট্রের মূল সামরিক কাঠামো গুঁড়িয়ে দেবার দাবি করেছে ইরান। এক্ষেত্রে তেহরান ব্যবহার করেছে 3 স্তরের সমর কৌশল, যার মাঝে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা পানায়া নামের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আঘাতের এই মাত্রা আরও তীব্র করতে দ্বিতীয় স্তরের রণকৌশলের অংশ হিসেবে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, ইরানের এমন হামলার ফলে ধ্বংস হয়েছে কুয়েতের আলী আল সালেম নামের ওই সামরিক ঘাঁটিটি। এদিকে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে তৃতীয় ধাপে বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে জোরদার হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা মার্কিনীদের বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে গোয়েন্দা আধিপত্য, সমরাস্ত্রের শ্রেষ্ঠত্ব এবং সাইবার ইলেকট্রনিক শক্তিতে বহুদূর এগিয়েছে ইরান। তবে ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে যে বোকামি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, ইরাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যা করেছিলাম সেটি ছিল এক প্রকার বোকামি, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েও একই ভুল করেছি আমরা। যদিও ইরানের সামরিক শক্তি অত্যন্ত প্রখর, তবে ৯ মাস আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে যদি B-2 বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে দেশটির কাছে এতদিনে পারমাণবিক অস্ত্র থাকত, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন পরিস্থিতির উদ্ভব ঘটত। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও ইরানের সরকারের উচ্চমহল বহুবার জানিয়েছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই দেশটির, তবে বিশ্লেষকরা বলছেন মার্কিনীদের চাপ অব্যাহত থাকলে ইরান এ সম্পর্কে তাদের অবস্থান বদলাতেও পারে। মার্কিন সামরিক ঘাঁটি ও কুয়েত বিমানবন্দরের পর এবার যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হঠাৎ করে বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের আক্রমণের এমন তীব্রতা বৃদ্ধির কারণ কি? ইরান কি যুক্তরাষ্ট্রকে কোনো বিশেষ ইঙ্গিত দিতে চাইছে? ইরানের এমন হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি?
সম্প্রতি ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের নৌবাহিনী। ইরানের অভিযোগ, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল, আর এ কারণেই মার্কিন যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু বানায় ইরানের নৌবাহিনী। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি জানিয়েছে এ খবর। ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য কমান্ড ও কন্ট্রোল সেন্টারটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। নৌবাহিনী আরও জানায়, তারা এ অঞ্চলে মার্কিন জায়নবাদী তৎপরতার উপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম ইরানের এই দাবিকে অস্বীকার করেছে। সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্প্রতি যুদ্ধবিরতি ও আলোচনার মাঝে ইরানের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর এই হামলার পরপরই ইরান পাল্টা হামলা চালায় এবং শুরু হয় হামলা ও পাল্টা হামলা। কিন্তু এবারের হামলা ও পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন আকারে রূপ নেয়। আগে পাল্টা হামলায় ইরান আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করত এবং ধ্বংসাত্মক কিন্তু স্বল্প পরিসরে হামলা চালাত, কিন্তু এবার ঘটছে সম্পূর্ণ উল্টো কাহিনী। ইরান যে কোনো মার্কিন হামলার বিপরীতে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে, ইরান আসলে যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত দিতে চাইছে যে ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও অনেক বেশি শক্তিশালী এবং যে কোনো নতুন হামলার জবাব হবে আরও বেশি তীব্র এবং আরও বেশি ভয়ঙ্কর। ইরানের কঠোর প্রতিরোধের মুখে দিশেহারা যুক্তরাষ্ট্র এখন যে কোনো উপায়ে একটি শান্তি চুক্তি করতে চাইছে। যুক্তরাষ্ট্র চাইছে শান্তি চুক্তির মাধ্যমে হলেও যাতে কোনো ফায়দা লুটা যায়, কিন্তু ইরান তার নিজ অবস্থানে অনড় এবং যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ভয় দেখাতে চাইলেও ইরান উল্টো আরও কয়েকগুণ শক্তিতে পাল্টা আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে চলছে। তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস, তবে শোনা যাচ্ছে আরো গরম আবহাওয়া দেখতে চলেছে বিশ্ব। পৃথিবী কি আরো ভয়ঙ্কর এক তাপপ্রবাহের দিকে এগোচ্ছে? এমন একটি আবহাওয়াগত ঘটনা কি আসছে যা খরা, বন্যা, খাদ্য সংকট এবং রেকর্ড ভাঙা তাপমাত্রা একসঙ্গে ডেকে আনতে পারে? বিজ্ঞানীদের সাম্প্রতিক সতর্কবার্তা শুনলে অন্তত এমন আশঙ্কাই তৈরি হয়, কারণ তারা বলছেন বিশ্ব এখন সুপার এল নিনোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আর এটি সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় 90%। কিন্তু প্রশ্ন হলো, এই সুপার এল নিনো আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক আবহাওয়া প্রক্রিয়া। কিন্তু যখন এই উষ্ণতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন সেটিকে বলা হয় সুপার এল নিনো। আর এখানেই শুরু হয় বৈশ্বিক আবহাওয়ার বড় পরিবর্তন, কারণ প্রশান্ত মহাসাগরের এই উষ্ণতা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এটি বিশ্বের বিভিন্ন স্থানের বৃষ্টিপাত, তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় প্রভাবকে প্রভাবিত করে। ফলে কোথাও শুরু হয় ভয়াবহভাবে খরা, কোথাও দেখা দেয় অস্বাভাবিক বন্যা, কোনো অঞ্চলে তাপমাত্রার রেকর্ড ভাঙে, আবার কোনো এলাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যেই সুপার এল নিনোর পূর্ণ প্রভাব দেখা যেতে পারে, আর এর প্রভাব আগামী নভেম্বর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
তার ভাষায়, বিজ্ঞান খুবই স্পষ্ট, আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো আসার সম্ভাবনাও অত্যন্ত বেশি। আর এটিকে শুধু একটি আবহাওয়া পরিবর্তন নয়, বরং বৈশ্বিক জরুরি সতর্কতা হিসেবে দেখা উচিত। গুতেরেস আরও বলেন, পৃথিবী এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে উঠছে, তার উপর এল নিনো যেন সেই আগুনে আরো তেল ঢেলে দেবে। কেন এই উদ্বেগ? কারণ গত কয়েক বছর ধরেই বিশ্ব রেকর্ড ভাঙা তাপমাত্রার সাক্ষী হয়েছে। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা প্রায় সব মহাদেশেই অস্বাভাবিক গরম অনুভূত হয়েছে। অনেক দেশে দাবদাহে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এখন যদি তার সঙ্গে শক্তিশালী এল নিনো যোগ হয়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্বের অনেক অঞ্চল ভয়াবহ খরার মুখে পড়বে, কৃষি উৎপাদন কমে যেতে পারে, ফলে খাদ্যের সরবরাহ হ্রাস পাওয়ার পাশাপাশি বাড়তে পারে খাদ্যপণ্যের দাম। অন্যদিকে কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বন্যা, ভূমিধস এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এল নিনোর প্রভাব শুধু আবহাওয়ায় সীমাবদ্ধ থাকে না, এটি অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব ফেলে। যদি বড় আকারের কৃষি উৎপাদন ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়তে পারে, আর তার প্রভাব বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষকে কোনো না কোনোভাবে স্পর্শ করবে। এদিকে জলবায়ু বিজ্ঞানীদের একটি অংশ মনে করছেন, এল নিনোর কারণে 2026 সালে পৃথিবী নতুন তাপমাত্রার রেকর্ডও দেখতে পারে, অর্থাৎ ভবিষ্যতের সবচেয়ে গরম বছর হয়তো এখনো আসেনি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে বিজ্ঞানীরা শুধু সতর্কবার্তা দিচ্ছেন না, সমাধানের কথাও বলছেন। তাদের মতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই সুপার এল নিনো কেবল একটি আবহাওয়াগত শব্দ নয়, এটি এমন একটি ঘটনা যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকে প্রভাবিত করতে পারে।